সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে অসংখ্য ধন্যবাদ জব কাউন্সিলের পক্ষ থেকে। আমরা মূলত আজকে সাধারণ জ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। অ্যাডমিশন এবং বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ টপিক বর্তমানে খুবই আলোচনায় আছে এমন কিছু টপিক। সাধারণ জ্ঞানের একদম মূল যে টপিক বা আলোচিত এখন বর্তমান সময়ে অন্যতম টপিক হচ্ছে স্নায়ু যুদ্ধ এবং ন্যাটো। মূলত ন্যাটোটা আলোচনায় এখন খুব বেশি আছে, আর সাধারণ জ্ঞান বোঝার জন্য একটা কোর বা মৌলিক টপিক হচ্ছে স্নায়ু যুদ্ধ। তো আমরা আজকে স্নায়ু যুদ্ধ এবং ন্যাটো নিয়ে আলোচনা করব। তো আমাদের সাথে যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। খেয়াল করেন, স্নায়ু যুদ্ধ বা কোল্ড ওয়ার বলতে মূলত বোঝানো হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে দুইটা গ্রুপ, একদিকে হচ্ছে পুঁজিবাদী গ্রুপ, অন্যদিকে হচ্ছে সমাজতান্ত্রিক গ্রুপ। এই দুই গ্রুপের মাঝে যে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব বা যুদ্ধ ভাব, কিন্তু যুদ্ধ হচ্ছে না, এটাকে মূলত ডিফাইন করা হচ্ছে স্নায়ু যুদ্ধ বা কোল্ড ওয়ার নামে। তো এই স্নায়ু যুদ্ধ বা কোল্ড ওয়ার মূলত শুরু হচ্ছে দুইটা গ্রুপের মাঝে। একটা গ্রুপ যেটাকে আমরা বললাম পুঁজিবাদী গ্রুপ। এই পুঁজিবাদী গ্রুপের নেতৃত্বে মূলত ছিল হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। আর মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে সকল সহযোগী দেশগুলো ছিল সেগুলো হচ্ছে যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, পর্তুগাল, ইতালি, বেলজিয়াম, নেদারল্যান্ড, লুক্সেমবার্গ, ডেনমার্ক, আইসল্যান্ড, নরওয়ে সহ আরো অন্যান্য কিছু রাষ্ট্র। আর প্রতিপক্ষ যে গ্রুপ, সেই গ্রুপটার নাম হচ্ছে সমাজতান্ত্রিক গ্রুপ, যার নেতৃত্বে ছিল হচ্ছে সোভিয়েত ইউনিয়ন। এবং সোভিয়েত ইউনিয়নের সহযোগী যে সকল রাষ্ট্রগুলো ছিল সেগুলো হচ্ছে চীন, ভিয়েতনাম, কিউবা, উত্তর কোরিয়া, পোল্যান্ড, হাঙ্গেরি সহ আরো কিছু রাষ্ট্র। তো এই দুই গ্রুপের মাঝেই মূলত স্নায়ু যুদ্ধ শুরু হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে। আবার আমরা এই দুই গ্রুপ না বলে এভাবেও বলতে পারি যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন, যেটাকে বর্তমানে বলা হচ্ছে রাশিয়া, এই দুইটা রাষ্ট্রের মাঝেই মূলত স্নায়ু যুদ্ধ শুরু হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়। তো খেয়াল করে দেখেন, এই সময় যে দুইটা গ্রুপ, সেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, উপরে হচ্ছে কানাডা, আর মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধু যে রাষ্ট্রগুলো আছে সেগুলো হচ্ছে যে নীল কালি দিয়ে দেখানো হচ্ছে। আর অন্যদিকে হচ্ছে যে গ্রুপ, সেটা হচ্ছে সোভিয়েত ইউনিয়ন, এখানে চীন সহ আরো পার্শ্ববর্তী কিছু রাষ্ট্র আছে। তো এই সময় আমরা দেখতে পাই যে বিশ্বে মাত্র দুইটা রাষ্ট্রের কাছে পারমাণবিক অস্ত্র ছিল। একটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, যে 1945 সালে অর্জন করছে, আর একটা হচ্ছে সোভিয়েত ইউনিয়ন, যে 1949 সালে এই পারমাণবিক শক্তি অর্জন করছে। তো এই পারমাণবিক অস্ত্র বা শক্তিটা এমন একটা শক্তি যে অস্ত্র দিয়ে আপনি খুব সহজে দুর্বল রাষ্ট্রগুলোকে আক্রমণ করতে পারবেন বা দখল করতে পারবেন। এই পারমাণবিক অস্ত্র যার কাছে থাকবে সে সামরিক দিক থেকে খুবই শক্তিশালী একটা রাষ্ট্র। যেমন আমাদের পাশে ভারতের কাছে পারমাণবিক অস্ত্র আছে, সে চাইলে যে কোনো সময় দুর্বল রাষ্ট্রগুলোকে দখল করতে পারে, কিন্তু সে চাইলে পাকিস্তানকে দখল করতে পারবে না, কারণ পাকিস্তানের কাছে পারমাণবিক অস্ত্র আছে। তো আমরা এটা দিয়ে দেখতে পাচ্ছি মূলত পারমাণবিক অস্ত্র যাদের কাছে থাকে এরা সামরিক দিক থেকে অনেক বেশি শক্তিশালী। তো এই সময় খেয়াল করে দেখেন যে এখানে ইউএস এর কাছে পারমাণবিক অস্ত্র আছে, আর এখানে হচ্ছে সোভিয়েত ইউনিয়নের কাছে পারমাণবিক অস্ত্র আছে। এখন ইউএসএ হচ্ছে এখানে অবস্থিত, ইউএস এবং কানাডা। আর ইউএস এবং কানাডার যে বন্ধু রাষ্ট্রগুলো নীল কালি দেওয়া, এগুলো হচ্ছে সোভিয়েত ইউনিয়নের পাশে অবস্থিত। তাহলে সোভিয়েত ইউনিয়নের পাশে যে প্রতিপক্ষ রাষ্ট্রগুলো অবস্থিত, তারা কিছুটা ভয়ের সম্মুখীন, কারণ সোভিয়েত ইউনিয়ন তার এই সামরিক শক্তি খাটায়ে পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোতে আগ্রাসন করে সেগুলো দখল করে নিতে পারে। এমনি ভাবেই এই সোভিয়েত ইউনিয়ন দখল করছিল। খেয়াল করে দেখেন, এই যে পোল্যান্ড এবং হাঙ্গেরি, আগে এগুলো পুঁজিবাদী গ্রুপে ছিল, কিন্তু সেখানে তারা হস্তক্ষেপের মাধ্যমে সেখানে দখল করে সেখানে হচ্ছে সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করছে। তো এই কারণে আমরা দেখতে পাচ্ছি এই মার্কিন যুক্তরাষ্ট্রের যে পুঁজিবাদী বন্ধু রাষ্ট্রগুলো এখানে আছে, এরা কিছুটা নিরাপত্তাহীনতার সম্মুখীন, ভয়ের সম্মুখীন, যে কোনো সময় সোভিয়েত ইউনিয়ন সেখানে আক্রমণ করে রাষ্ট্রগুলোকে দখল করতে পারে, বা এখানে পুঁজিবাদী সরকারকে চেঞ্জ করে তারা সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে পারে। এ কারণে এই মার্কিন যুক্তরাষ্ট্র চিন্তা করে দেখলো তার পুঁজিবাদী বন্ধু রাষ্ট্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করা উচিত, তা না হলে তার এই পুঁজিবাদী বন্ধু রাষ্ট্রগুলো সোভিয়েত ইউনিয়নের গ্রুপে চলে যেতে পারে বা সোভিয়েত ইউনিয়ন দখল করে নিতে পারে। এজন্য এই মার্কিন যুক্তরাষ্ট্র তার এই পুঁজিবাদী বন্ধু রাষ্ট্রগুলোর নিরাপত্তার জন্য একটা নিরাপত্তামূলক সংস্থা প্রতিষ্ঠা করে 1949 সালের 4 এপ্রিল, যেটাকে আমরা বলছি ন্যাটো। খেয়াল করে দেখেন, যেটাকে আমরা বললাম ন্যাটো, এবং সেই ন্যাটোর ফুল মিনিং হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, সংক্ষেপে হচ্ছে ন্যাটো। এটা মূলত প্রতিষ্ঠিত হচ্ছে, আমরা বললাম যে 1949 সালের 4 এপ্রিল প্রতিষ্ঠিত হয়েছে মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের যে রাজধানী ওয়াশিংটন ডিসিতে। এবং এই যে আমরা বললাম যে ন্যাটো প্রতিষ্ঠা করা হচ্ছে,
যে মার্কিন যুক্তরাষ্ট্রের পুঁজিবাদী বন্ধু রাষ্ট্রগুলোর নিরাপত্তার জন্য। এখন যেহেতু নিরাপত্তার জন্য এই সংস্থা প্রতিষ্ঠিত হচ্ছে, তাহলে এটাকে আমরা বলতে পারি নিরাপত্তামূলক সংস্থা। এবং এই যে ন্যাটোর আর্টিকেল 5-এ বলা হচ্ছে, ন্যাটোভুক্ত একটি রাষ্ট্র যদি প্রতিপক্ষ মানে এই যে সোভিয়েত ইউনিয়নভুক্ত কোন রাষ্ট্র বা এদের গ্রুপের কোন রাষ্ট্র ন্যাটোভুক্ত কোন রাষ্ট্রকে আক্রমণ করে, তাহলে ন্যাটোভুক্ত সকল রাষ্ট্র একসাথে যৌথভাবে তাদের প্রতিপক্ষের বিরুদ্ধে হচ্ছে আক্রমণ করবে। তার মানে সোভিয়েত ইউনিয়ন যদি ন্যাটোভুক্ত কোন একটা রাষ্ট্রকে আক্রমণ করে, তাহলে ন্যাটোভুক্ত সকল রাষ্ট্র তার বিরুদ্ধে যুদ্ধ করবে। এই জন্য এটাকে বলা হয় সম্মিলিত সংস্থা বা যৌথ সংস্থা। তাহলে আমরা এখানে বলতে পারি যৌথ নিরাপত্তামূলক সংস্থা। আর নিরাপত্তা যে উপায়ে রক্ষা করা হয় সেটা হচ্ছে সামরিক উপায়ে। এজন্য এটাকে আমরা সামরিক সংস্থা বলতে পারি, মানে যৌথ সামরিক সংস্থা। আবার এই সামরিক সংস্থাকে আমরা বলতে পারি ডিফেন্স অর্গানাইজেশন, মানে হচ্ছে প্রতিরক্ষামূলক সংস্থা। এই জন্য দেখেন ন্যাটোকে বলা হচ্ছে যে ধরন যৌথ নিরাপত্তামূলক সামরিক এবং প্রতিরক্ষামূলক সংস্থা। এবং সেটা কোন আর্টিকেল অনুসারে? ওই যে বললাম ন্যাটোর যে সনদ তার আর্টিকেল 5 অনুসারে। এজন্য বলা হচ্ছে আর্টিকেল 5 অনুসারে। এটা যে লাস্ট যে বিসিএস, সেই বিসিএস এই কোশ্চেনটা আসছে। এরপরে খেয়াল করে দেখেন যে এই যে আমরা বললাম পরিচয় বিশ্বের বৃহত্তম সামরিক সংস্থা, অর্থাৎ বিশ্বের যতগুলো সামরিক সংস্থা আছে, যেমন ন্যাটো, তারপর হচ্ছে ওয়ারশো প্যাক্ট, আনজুস, এরকম অনেকগুলা, কোয়াড সহ অনেকগুলা সামরিক সংস্থা আছে। এর মধ্যে সবচাইতে বৃহত্তম এবং শক্তিশালী যে সামরিক সংস্থা সেটা হচ্ছে ন্যাটো। এরপরে হচ্ছে ন্যাটোর যে হচ্ছে দাপ্তরিক ভাষা বা অফিসিয়াল ভাষা। খেয়াল করে দেখেন ন্যাটোর অফিসিয়াল ভাষা বা দাপ্তরিক ভাষা হচ্ছে দুইটা। এই দাপ্তরিক ভাষা বা অফিসিয়াল ভাষা বের করার কিছু সূত্র বা টেকনিক আছে। সেটা হচ্ছে শক্তিশালী রাষ্ট্রগুলোর যে রাষ্ট্রভাষা সেটা হচ্ছে অফিসিয়াল ভাষা হবে। আর যখন অনেকগুলা রাষ্ট্র থাকবে তাদের মধ্যে কমিউনিকেশন করার জন্য, প্রত্যেকের ভাষা ভিন্ন ভিন্ন হতে পারে, এজন্য কমিউনিকেশন করার জন্য একটা গুরুত্বপূর্ণ ভাষা দরকার। আর বর্তমান সময়ে আমরা জানি যে কমিউনিকেশনের জন্য একটা গুরুত্বপূর্ণ ভাষা হচ্ছে ইংরেজি। তো খেয়াল করে দেখেন ন্যাটোভুক্ত যে রাষ্ট্রগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, সেখানে সবচাইতে শক্তিশালী রাষ্ট্র হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য আর হচ্ছে এখানে ফ্রান্স। তো মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এদের ভাষা হচ্ছে ইংরেজি, আর ফ্রান্সের ভাষা হচ্ছে ফ্রেঞ্চ। এজন্য অফিসিয়াল ভাষা হচ্ছে, খেয়াল করে দেখেন দুইটা, একটা হচ্ছে আমরা বললাম ইংরেজি আর একটা হচ্ছে ফ্রেঞ্চ। তো ইংরেজি ভাষায় এটাকে বলা হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, খেয়াল করেন। আর ফ্রেঞ্চ ভাষায় এটাকে বলা হচ্ছে অর্গানাইজেশন দে ট্রিটি দে আটলান্টিক উইথ দ্য নর্থ। এই জন্য দেখেন সংক্ষেপে এটাকে লেখা হয়েছে ওটান, যে ন্যাটোর যে লোগো আছে সেখানে ন্যাটো এবং ওটান। তার মানে ন্যাটো হচ্ছে ইংরেজি ভাষায়, আর ফ্রেঞ্চ ভাষায় এটাকে বলা হচ্ছে ওটান, মানে অর্গানাইজেশন দে ট্রিটি দে আটলান্টিক উইথ দ্য নর্থ, সংক্ষেপ হচ্ছে ওটান। তাহলে আমরা বলতে পারি ন্যাটোর আরেকটা নাম হচ্ছে কি, সেটা হচ্ছে ওটান। এরপরে আমরা দেখতে পাচ্ছি ন্যাটোর প্রতিষ্ঠাকালীন সদস্য। ন্যাটোর প্রতিষ্ঠাকালীন সদস্য হচ্ছে মূলত 12টা দেশ। সেখানে আছে দেখেন কানাডা, ইতালি, বেলজিয়াম, লুক্সেমবার্গ, আইসল্যান্ড, নেদারল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে, পর্তুগাল, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ফ্রান্স। এবং খেয়াল করে দেখেন যে বর্তমান সদস্য, সেই বর্তমান সদস্য হচ্ছে 32টা দেশ। এর মধ্যে সর্বশেষ সদস্য হচ্ছে সুইডেন, যে হচ্ছে যোগদান করছে 2024 সালের 7 মার্চ। এরপর হচ্ছে প্রতিষ্ঠাকালীন সদর দপ্তর। দেখেন ন্যাটো যখন প্রতিষ্ঠিত হচ্ছে 1949 সালের 4 এপ্রিল, তখন এই ন্যাটো সদর দপ্তর ছিল হচ্ছে যুক্তরাজ্যের রাজধানী হচ্ছে লন্ডনে। পরবর্তীতে তারা আনুষ্ঠানিকভাবে একটা সদর দপ্তর নির্মাণ করলো 1952 সালে, সেটা হচ্ছে ফ্রান্সের রাজধানী প্যারিসে। এই জন্য দেখেন পরবর্তীতে ফ্রান্সের প্যারিসে এটা হচ্ছে স্থানান্তর করা হচ্ছে। কিন্তু যে বর্তমান সদর দপ্তর সেটা হচ্ছে আবার ব্রাসেলস, বেলজিয়াম। তাহলে এই ফ্রান্সের প্যারিস থেকে কেন আবার ব্রাসেলস স্থানান্তর করা হচ্ছে? আমরা ন্যাটোভুক্ত যে রাষ্ট্রগুলো দেখলাম, খেয়াল করে দেখেন এর মধ্যে অন্যতম একটা রাষ্ট্র হচ্ছে ফ্রান্স। কিন্তু 1960-এর দশকে এসে আমরা দেখতে পাচ্ছি এই ফ্রান্স ইন্টারন্যাশনাল পলিটিক্সে কিছুটা নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে। তার মানে ফ্রান্স চিন্তা করে দেখলো যে একদিকে পুঁজিবাদী গ্রুপ, অন্যদিকে হচ্ছে সমাজতান্ত্রিক গ্রুপ, এই দুই গ্রুপের মাঝে চরম দ্বন্দ্ব, চরম পরিমাণ উত্তেজনা। তো আমি কেন এই দুই গ্রুপের এক গ্রুপের পক্ষ নিলে আর এক গ্রুপের সাথে কেন বিরোধিতা করতে যাব? আমার কোনো চিরস্থায়ী বন্ধু নেই, আমার কোনো চিরস্থায়ী শত্রু নেই, আমি আমার স্বার্থটাকে প্রাধান্য দিব। এই জন্য ফ্রান্স এই চিন্তা করে সে এই পুঁজিবাদী গ্রুপ থেকে নিষ্ক্রিয় হয়ে যায়, যাতে করে সে চিন্তা করে যে আমি সমাজতান্ত্রিক গ্রুপের সাথে শত্রুতা করবো না, কারোর সাথে আমি শত্রুতা করবো না, আমার সাথে সবার ভালো সম্পর্ক থাকবে। এই জন্য পুঁজিবাদী গ্রুপ থেকে নিষ্ক্রিয় হয়ে গেল ফ্রান্স। এখন পুঁজিবাদী গ্রুপ থেকে যদি ফ্রান্স নিষ্ক্রিয় হয়ে যায়, এই পুঁজিবাদী গ্রুপে সুরক্ষা বা নিরাপত্তা দেওয়ার জন্য যে ন্যাটো প্রতিষ্ঠিত হচ্ছে আর তার সদর দপ্তর নির্মাণ করা হচ্ছে ফ্রান্সের প্যারিসে,
তো তারা চিন্তা করলো যে ন্যাটোটাও নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। এই জন্য তারা চিন্তা করলো যে ন্যাটোর এই সদর দপ্তর চেঞ্জ করা উচিত। এই জন্য ন্যাটো সদর দপ্তর আবার চেঞ্জ করে আমরা দেখলাম যে সর্বশেষ নিয়ে আসলো হচ্ছে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস। এরপরে খেয়াল করে দেখেন এই যে সেই কথাটা চলে আসছে, স্নায়ু যুদ্ধকালীন নিষ্ক্রিয় ছিল কিন্তু বর্তমানে সক্রিয় যে দেশ সেটা হচ্ছে ফ্রান্স। খেয়াল করে দেখেন আমরা দেখলাম 1991 সালে আবার যখন স্নায়ু যুদ্ধ শেষ হচ্ছে, স্নায়ু যুদ্ধ মূলত শুরু হচ্ছে 1945 সালে, শেষ হচ্ছে 1991 সালে। যখন শেষ হয়ে যাচ্ছে তখন আবার পরে ফ্রান্স চিন্তা করলো যেহেতু এখন স্নায়ু যুদ্ধ চলমান নাই, তাহলে আমি আবার কিসে যোগদান করতে পারি, ন্যাটোতে যোগদান করতে পারি। এই জন্য সবার পরবর্তীতে আবার দেখলাম ন্যাটোতে সক্রিয় হয়েছে, সেটা হচ্ছে ফ্রান্স। এরপরে ন্যাটোভুক্ত যে দেশের সেনাবাহিনী নেই সেটা হচ্ছে আইসল্যান্ড। এবং ন্যাটোতে খেয়াল করে দেখেন আমরা বললাম যে ন্যাটোভুক্ত কোনো একটা রাষ্ট্র যদি আক্রমণের শিকার হয় সকল রাষ্ট্র একত্র হয়ে তার বিরুদ্ধে যুদ্ধ করবে। এই সম্মিলিত যে যুদ্ধ, সেই সম্মিলিত যুদ্ধ আইসল্যান্ড অংশগ্রহণ করে না, কারণ আইসল্যান্ডের কোনো স্থায়ী সেনাবাহিনী নাই। এরপরে ন্যাটোভুক্ত মুসলিম রাষ্ট্র আমরা দেখতে পাচ্ছি দুইটা, একটা হচ্ছে তুরস্ক আর হচ্ছে আলবেনিয়া। এরপরে খেয়াল করে দেখেন ন্যাটোভুক্ত অইউরোপীয় দেশ, এখানে একটা বিষয় খেয়াল করে দেখেন ন্যাটোভুক্ত অইউরোপীয় দেশ। দেখেন ন্যাটোভুক্ত যে রাষ্ট্রগুলো সবাই খেয়াল করে দেখেন এখানে হচ্ছে ইউরোপ মহাদেশে অবস্থিত, বাট দুইটা রাষ্ট্র হচ্ছে ইউরোপ মহাদেশে অবস্থিত না, এরা হচ্ছে আমেরিকা মহাদেশ। এটা হচ্ছে আমেরিকা মহাদেশ, এটা হচ্ছে উত্তর আমেরিকা, এটা দক্ষিণ আমেরিকা। তো এই আমেরিকা মহাদেশের কানাডা আর হচ্ছে ইউএসএ আছে, এরা হচ্ছে ইউরোপ মহাদেশে অবস্থিত না। ন্যাটোভুক্ত দুইটা রাষ্ট্র আমরা দেখতে পাচ্ছি মানচিত্রে যারা হচ্ছে ইউরোপে অবস্থিত না, একটা হচ্ছে ইউএসএ আর একটা হচ্ছে কানাডা। এরপরে খেয়াল করে দেখেন যে ন্যাটোতে যে খরচ হয় বা বাজেট, সেখানে সবচেয়ে বেশি অর্থ প্রদান করে হচ্ছে যে দেশ সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। কারণ আমরা দেখলাম মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগেই কি প্রতিষ্ঠিত হচ্ছে, ন্যাটো প্রতিষ্ঠিত হচ্ছে এবং সেই হচ্ছে প্রধান শক্তি। এই জন্য তাকে এখানে সবচেয়ে বেশি খরচ বহন করতে হয় এবং সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 73%, যদিও 73% এটা মনে রাখা লাগবে না, জাস্ট আমরা দিয়ে দিলাম আপনাদের জানার জন্য। এরপরে ন্যাটোর যে বহুজাতিক বাহিনীর নাম আমরা সর্বশেষ দেখতে পাচ্ছি ন্যাটোর এরা বিভিন্ন জায়গায় আক্রমণ চালাইছে। যেমন আমরা জানি যে আফগানিস্তানে ন্যাটো বাহিনী আসছে, লিবিয়াতে ন্যাটো বাহিনী আসছে, ইরাকে, ভূমধ্য সাগরে বিভিন্ন জায়গায় ন্যাটো বাহিনী হামলা চালাইছে। তো এই যে বাহিনীটা সম্মিলিত যে বাহিনীটা হামলা চালায় তার নাম হচ্ছে খেয়াল করে দেখেন ইসাফ, অর্থাৎ ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট ফোর্স, যেটা হচ্ছে সংক্ষেপে হচ্ছে ISAF। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে মার্কিন যুক্তরাষ্ট্র তার পুঁজিবাদী বন্ধু রাষ্ট্রগুলোর নিরাপত্তার জন্য যে সংস্থা প্রতিষ্ঠা করছে তার নাম হচ্ছে ন্যাটো। এই সময় সোভিয়েত ইউনিয়ন চিন্তা করলো যে আমারও যে সমাজতান্ত্রিক বন্ধু রাষ্ট্রগুলো আছে তাদের নিরাপত্তার জন্য আমার একটা সংস্থা প্রতিষ্ঠা করা উচিত। এই জন্য সোভিয়েত ইউনিয়ন তার সমাজতান্ত্রিক বন্ধু রাষ্ট্রগুলোর নিরাপত্তার জন্য পোল্যান্ডের রাজধানী ওয়ারশোতে একটা চুক্তি করে এবং সেই ওয়ারশো নামক জায়গায় যে চুক্তির মাধ্যমে যে সামরিক সংস্থাটা প্রতিষ্ঠিত হচ্ছে সেই সংস্থার নাম দেওয়া হয় ওয়ারশো প্যাক্ট বা ওয়ারশো চুক্তি বাংলায়। এবং আমরা দেখলাম 1991 সালে স্নায়ু যুদ্ধ শেষ হয়ে যাচ্ছে, সোভিয়েত ইউনিয়ন খণ্ড বিখণ্ড হয়ে যাচ্ছে, এই জন্য আবার 1991 সালে এই ওয়ারশো প্যাক্ট বিলুপ্ত হয়ে যায়, এই জন্য এখানে লেখা হয়েছে বিলুপ্ত। এখন এই ন্যাটো আমরা দেখলাম দীর্ঘ সময় ধরে একটা বিশেষ শক্তিশালী যে সামরিক সংস্থা। তো এই সামরিক সংস্থায় শুধুমাত্র খেয়াল করে দেখেন আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে নর্থ আটলান্টিক বলা হচ্ছে ন্যাটো মানে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, মানে উত্তর আটলান্টিক মহাসাগরের তীরবর্তী যে রাষ্ট্রগুলো তারাই হচ্ছে মূলত ন্যাটোতে যোগদান করতে পারবে। কিন্তু বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা প্রতিপক্ষ শক্তিশালী গ্রুপ হচ্ছে চীন এবং চীনের সাথে আরো একটা দেশ আছে রাশিয়া। তো স্পেশালি এখানে বোঝানো হচ্ছে চীন। এই চীনকে প্রতিরোধ করার জন্য আরো কিছু রাষ্ট্রকে মার্কিন যুক্তরাষ্ট্র অ্যাড করতে চাচ্ছে। তো মার্কিন যুক্তরাষ্ট্র তো অন্য প্রান্তের রাষ্ট্রগুলোকে ন্যাটোতে যোগদান করাতে পারছে না, কারণ আপনি বলেই দিয়েছেন নর্থ আটলান্টিক, যারা উত্তর আটলান্টিক মহাসাগরের তীরবর্তী হবে তারা এখানে জয়েন করতে পারবে। এই জন্য মার্কিন যুক্তরাষ্ট্র আরো কিছু রাষ্ট্র যারা চীনের শত্রু, চীনের প্রতিপক্ষে কাজ করার জন্য তাদেরকে ইনভাইট করছে বা হচ্ছে ন্যাটোতে যোগদান করাইছে এবং ন্যাটোতে যোগদান করে একটা নতুন জোট গঠন করছে যার নাম হচ্ছে ন্যাটো +5, মানে আরো 5টা রাষ্ট্র এখানে যোগদান করছে। বিধায় এই জোটটাকে আমরা বলছি ন্যাটো +5 বা ন্যাটো প্লাস। সেই ন্যাটো প্লাসে কোন কোন রাষ্ট্রগুলো আছে সেটা আমরা দেখে নেই। সেটা হচ্ছে দেখেন মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম বন্ধু রাষ্ট্র অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এরপরে হচ্ছে জাপান, দক্ষিণ কোরিয়া আর হচ্ছে ইসরায়েল। এখানে আরেকটা রাষ্ট্রের নাম লেখা নাই, সেটা হচ্ছে ইসরায়েল। এই যে 5টা রাষ্ট্র অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান, দক্ষিণ কোরিয়া আর হচ্ছে ইসরায়েল,
এই ন্যাটো প্লাস এই 5টা রাষ্ট্র, এদেরকে বলা হচ্ছে ন্যাটো প্লাস 5। তো ন্যাটো প্লাস 5 আমরা দেখতে পাচ্ছি যে ন্যাটোর পাশাপাশি আরো 5টা রাষ্ট্র অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান, দক্ষিণ কোরিয়া এবং ইসরায়েল সংযুক্ত আছে। তো আমরা খুবই গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের আন্তর্জাতিক বিষয়গুলি খুবই গুরুত্বপূর্ণ দুইটা পার্ট, একটা হচ্ছে স্নায়ু যুদ্ধ এবং ন্যাটো নিয়ে আমরা আলোচনা করলাম। আমাদের সাথে সংযুক্ত থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আবারও জব কাউন্সিলের পক্ষ থেকে। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল।